ভাস্করের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত গঙ্গারামপুর গ্রামে। আমার সঙ্গে এখানে রয়েছেন এই গ্রামের কয়েকজন কৃষক বন্ধু যারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন, আর রয়েছেন কৃষি বিশেষজ্ঞ হিসাবে সহ কৃষি অধিকর্তা আউশগ্রাম ১ নম্বর ডক্টর দেবতনু মাইতি। আমি প্রথমেই কৃষক বন্ধুর কাছ থেকে যাব, তাদের কাছ থেকে জানবো তাদের কৃষি কাজের কথা। আপনার নাম কি? আমার নাম পরেশচন্দ্র দাস। কি চাষ করেন? আলু, ধান, সর্ষা, কলাই। আপনার হাতে ধানের ছোড়া রয়েছে, এটার কি কোনো সমস্যা রয়েছে? একটা সমস্যা, একটু রোগ দেখা দিয়েছিল, এই শীষগুলো মরা দেখছেন, এই রোগটা আমাদের সারাতে পারিনি, ওষুধ অভাবে এরকম ধরনের কিছু হয়েছিল আর কি। আচ্ছা, কৃষক বন্ধু ধানের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল শেষ দিকে, ঠিকমতো ফলন হয়নি, এ ব্যাপারে আমরা জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধু ধানের যে সমস্যার কথা উল্লেখ করলেন, যে ওনার শীষগুলো সাদা হয়ে মরে যাচ্ছিল, সেই জন্য ওনার ফলন কিছুটা কম হয়েছে। তো ওনার প্রশ্নের উত্তরে যেটা আমি পরামর্শ দেব, যে যদি সাদা শীষ হয়, দেখবেন শীষটা টানলে যদি উঠে চলে আসে, তাহলে বুঝবেন এটা মাজরা পোকার জন্য হচ্ছে। কারণ ধানের জমিতে মাজরা পোকার উপদ্রব খুব বেশি হয়। তো এর জন্য যেটা কৃষক বন্ধুদের আমরা বলবো, যে এর জন্য আপনারা ফেরোমেন ট্র্যাপ, যেটা আমাদের আইপিএমের একটা অঙ্গ হিসেবে থাকে, সেই ফেরোমেন ট্র্যাপ যদি আপনারা লাগান, মাজরা পোকার লিওর যদি লাগান, সেক্ষেত্রে আপনাদের এই পোকার নিয়ন্ত্রণ অনেকখানি কমে যায়। তা সত্ত্বেও যদি মনে হয় যে আপনার কমছে না, তখন আপনারা যদি কেমিক্যালের দিকে যেতে হয়, কেমিক্যালের দুটো ওষুধ আমি বলবো, সেটা ঘুরিয়ে ফিরিয়ে একটু স্প্রে করবেন। একটা হচ্ছে আপনার বুপ্রোফেজিন, এটা আপনারা স্প্রে করতে পারেন, 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। অথবা আরেকটা রয়েছে ডাইনাটোফুরন, এটা 8 গ্রাম প্রতি ব্যারেলে লাগে। ডাইনাটোফুরন যদি আপনারা দেন, সেক্ষেত্রেও এটা কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসবে। কাজেই একই ওষুধ বারবার ব্যবহার না করে চেষ্টা করবেন যে যদি দুবার স্প্রে করেন, 15 দিন কি 20 দিন পর, তো দুটো টেকনিক্যাল ব্যবহার করবেন, তাতে কিন্তু পোকার উপদ্রবটা অনেকখানি কমবে। ধানের ক্ষেত্রে যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান কীভাবে করতে হবে এ ব্যাপারে জানলাম। এখন যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম সাধন দাস বৈরাগ্য। কি চাষ করেন? আমি আপনার এই লেবু গাছ, লঙ্কা এসব চাষ করি, আলু। এই লেবু গাছে কি সমস্যা হয়েছে? লেবু গাছটা বড় হয়েছে, কিন্তু লেবু আসছে না, ফুল আসছে না, পাতাগুলো কুড়িয়ে যাচ্ছে। এইটাই আমরা কৃষক বন্ধু লেবু গাছের সমস্যার সম্বন্ধে জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধু লেবুর যে সমস্যার কথা উল্লেখ করলেন, সেই প্রসঙ্গে আমরা যেটা বলবো, যে আপনি যখন লেবু গাছ লাগাচ্ছেন, ওটাতে লক্ষ্য রাখবেন যে আপনার সঠিক জায়গা থেকে তার কাটিং হোক বা চারা, সেটা যেন সংগ্রহ করা হয়, এবং সার উপযুক্ত পরিমাণে ব্যালেন্সড ফার্টিলাইজেশন কিন্তু আপনার ফলের গাছের ক্ষেত্রেও করতে হয়। সেক্ষেত্রে আমরা বলি, প্রতিটি লেবু গাছের গোড়ায় 1 থেকে 1.5 ফুট দূরে একটা গোল চক্র করে, সেখানে যদি পচা গোবর সার বা 10-26-26 সার গাছ প্রতি 500 গ্রাম করে দেন, এটা 6 মাস অন্তর আমরা দিতে বলি, তাহলে তার পুষ্টিটা ঠিক থাকে। এবং গাছ যদি খুব বড় হয়ে যায়, ঠিক বর্ষার আগে আগে আমরা কিছুটা প্রুনিং করে দিতে বলি, তাতে ডালপালা আরও সংখ্যায় বেশি আসতে পারে। একটা সমস্যা বললেন যে ওনার ফুল আসছে না এবং পাতা কুঁকড়ে যাচ্ছে। ফুল আসছে না, এটা একটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য অনেক সময় হয়ে থাকে। সেই জন্য আমরা যেটা বলবো, ওনাকে ফাইটোনল একটা আপনি স্প্রে করতে পারেন। এই ফাইটোনল আপনার 5 ml প্রতি ব্যারেল গুলে জাস্ট ফুল আসার আগে আগে স্প্রে করবেন, তাহলে দেখবেন ফুল যতটা আসছে তার চেয়ে কিন্তু অনেকখানি বেশি ফুল চলে আসবে। এবং ফুলটা যাতে না ঝরে, সেদিকেও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, যেটা পাতা কুঁকড়ে যাচ্ছে বললেন, এটা কিছু ওর নিচের দিকে যদি তাকান, লেবু পাতার ঠিক নিচের সারফেসে, সেখানে দেখতে পাবেন যে কিছু কিছু পোকা, খুব ছোট্ট পোকা অনেকখানি দেখতে পাবেন। এই পোকাগুলো আলটিমেট আপনার ওই পাতার রস চুষে খাচ্ছে, এবং সেই জন্য এই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা বলবো, যে ইমিডাক্লোপ্রিড বাজারে কনফিডার নামে আপনারা পাবেন, এটা যদি আপনারা স্প্রে করেন, 5 ml প্রতি ব্যারেলে স্প্রে করলে কিন্তু আপনার এই পোকার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। কৃষক বন্ধুরা, আপনারা অনেকেই বাড়িতে লেবু চাষ করে থাকেন, সেক্ষেত্রে কি সমস্যা হয়ে থাকে এবং সমস্যা হলে কিভাবে তার
দূর করা যেতে পারে এ সম্বন্ধে আমরা জানলাম। এখন যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আনন্দময় বাগ। আপনি কি চাষ করেন? আমি আখ, আপনার ঢ্যাঁড়স, আলু, ধান সব ধরনের চাষ করি। কি ব্যাপারে আপনি জানতে চাইছেন? আমি চাইছি যে আখের রোগ সম্বন্ধে। আখ চাষ প্রায় বন্ধের মুখে আমাদের, কিন্তু কিছু কিছু চাষে আমরা লাগাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আখ মারা যাচ্ছে। হ্যাঁ, কেন মারা যাচ্ছে, কি হচ্ছে? কি আখটা কি বড় হচ্ছে, বড় হওয়ার পর হঠাৎ করে মরে যাচ্ছে চাকটা। হ্যাঁ, তার ফলে কিন্তু প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। কোনো পোকার আক্রমণ দেখতে পাচ্ছেন? পোকা তো রয়েছে, যে মাঝে মাঝে দেখছি যে আখের ভিতরটা একটা লাল রঙের একটা রং দেখা যাচ্ছে, আখের রসটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছে। কতদিন পরে হচ্ছে? এটা মোটামুটি গাছ আখটা লাগানোর প্রায় 2.5 থেকে 3 মাস পরে এই ঘটনাটা দেখা যাচ্ছে। কৃষক বন্ধুর আখের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সমস্যাটা ব্যাপক। আমরা জানবো এ ব্যাপারে কিভাবে কি নেওয়া যেতে পারে কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধু আখের যে সমস্যার কথা উল্লেখ করলেন, প্রথমেই বলবো যে আখ যখন যারা চাষ করছেন সেই কৃষক বন্ধুদের বলবো যে ভালো জায়গা থেকে কিন্তু আখের যে ডগ আপনারা সংগ্রহ করেন, সেটি সংগ্রহ কিন্তু ভালো জায়গা থেকে যদি না করেন, পরবর্তীকালে আপনি যদি কোনো রোগ প্রবণ বা পোকা প্রবণ এরিয়া থেকে যদি সংগ্রহ করেন, তাহলে আপনার ওই জমিতেও কিন্তু সেটা চলে আসার প্রবণতা অনেকখানি বেশি থাকে। কাজে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং সেকেন্ড যেটা বলবো, যে ডগটা আনছেন সেই ডগটা একটু শোধন করে নেবেন। প্রথমে শোধন করে তারপরে আপনি মাঠে গিয়ে লাগাবেন। এই শোধনের জন্য আমরা যেটা বলে থাকি যে আপনারা কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব একটা দ্রবণ করে নেবেন। সেই দ্রবণে এই ডগটাকে ভালো করে ডুবিয়ে তারপরে আপনারা সেটাকে ছায়াতে শুকিয়ে তারপরে মাঠে লাগান। যেটা বললেন যে সমস্যা লাল পোকা, এটা আমাদের সুগার কেনের ক্ষেত্রে বা আখের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। এই পোকার জন্য আমরা যেটা বলবো, ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন একটা টেকনিক্যাল পাওয়া যায়। এটা আপনার 2.5 ml প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন, তাহলে এই পোকার উপদ্রব অনেকখানি কমে যায়। এছাড়া আরেকটা আখের ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটা বলবো যে এটা অনেকখানি দু রকমের ফসল হয়। একটা প্রায় 1 বছর ধরে চলে, আর একটা প্রায় 1.5 বছর ধরে চলে। একশালি এবং আধশালি দুটো ক্রপ হয়, এবং এই ক্রপে দেখবেন অনেকে মেনটেন করেন যে রেটুন ক্রপ একটা হয়। সেক্ষেত্রে পুরনো আখটা রেখে দিয়ে উপরের ডগটা নিয়ে সেই গাছ থেকেই আবার অনেকে আখ নেন। তো এইটা 1 বছর ঠিক আছে, কিন্তু তারপরে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু এই রেটুন ক্রপটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ রেটুন ক্রপে যদি আপনার একবার পোকা লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকা কিন্তু সেই প্রাদুর্ভাবটা সেই অঞ্চলে বা সেই গাছের মধ্যে কিন্তু থেকে যায়। পরবর্তীকালেও সেই চারা থেকে যখন নতুন আবার ডগ বা শাখা প্রশাখা বেরোচ্ছে, সেখানেও কিন্তু সেই রোগ পোকার উপদ্রব থেকে যাচ্ছে। কাজেই এটা চেষ্টা করবেন যে 1.5-2 বছর অন্তর আপনারা নতুন ডগ ভালো জায়গা থেকে সংগ্রহ করুন। এখানে কাছাকাছি আমাদের আপনি যেতে পারেন বীরভূমের আমোদপুর, এখানে একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রিসার্চ স্টেশন রয়েছে। এছাড়া নদিয়ার বেথুয়াডৌরি, ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ওদের গুণগত মান অনেকখানি ভালো, এবং সরকারি যে ভর্তুকি মূল্যে আপনারা সেই ডগগুলো পেতে পারেন। একটু আগে যোগাযোগ করবেন। আমরা বলবো যে ওখান থেকে যদি আগামী দিনে সংগ্রহ করেন, তাহলে দেখবেন আপনাদের ফসলের লাভও যেরকম হচ্ছে, সেরকম রোগ পোকার উপদ্রবও অনেকখানি কমে যাবে। আখের সমস্যা নিরসন কিভাবে সম্ভব এ ব্যাপারে জানলাম। এখন যাব পরবর্তী কৃষক বন্ধুদের কাছে। আপনার নাম কি? আমার নাম সুমিত্রা দাস। তো কী কী ক্ষেত্রে আপনাদের সমস্যা রয়েছে কৃষির ক্ষেত্রে? লঙ্কা গাছে লঙ্কা আসছে না, পাতাগুলো কুড়িয়ে যাচ্ছে। কতদিন থেকে এরকম সমস্যা? প্রায় 1 মাস হয়ে গেল। লঙ্কার সমস্যা সম্বন্ধে আমরা জানলাম। লঙ্কার সমস্যার সমাধান কী করে সম্ভব তা আমরা জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। লঙ্কার যে গাছটা আমরা দেখলাম যে গাছের পাতা প্রায় কুঁকড়ে গিয়েছে, এবং কুঁকড়ে অনেক পাতা হয়তো মরেও গিয়েছে, এবং লঙ্কার ফলন হচ্ছে না। প্রথমেই বলবো যে একজন মহিলা আমাদের যিনি কৃষক, তিনি যে এগিয়ে আসছেন আমাদের চাষবাস করতে, এটা খুব ভালো লক্ষণ। আমরাও চাই কৃষি দপ্তরের মাধ্যমে যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলারাও যাতে আমাদের কৃষিকার্যের সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে পারে, তাহলে আমাদের আগামী দিনে জিডিপি গ্রোথ রেট কিন্তু অনেকটা আমরা বাড়িয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে এটা খুব সাধুবাদ, এবং আগামী দিনে আমরা চাইবো যে আরও মহিলা কৃষক বন্ধু যাতে আমাদের এই কৃষির সঙ্গে যুক্ত হতে পারেন। তো ওনাকে যেটা বলবো যে প্রথমে যে জাতটা আপনি সংগ্রহ করছেন সেটা সঠিক জায়গা থেকে সংগ্রহ করবেন। পরবর্তীকালে যদি বীজ লাগান, সেই বীজটাকে একটু শোধন করে তারপরে আপনি মাঠে লাগাবেন। এবং এরকম যদি কুঁকড়ে, এটা লঙ্কার ক্ষেত্রে খুব কমন আমরা দেখতে পাই। এটা কুটে রোগ একটা হয়, আরেকটা আপনার কিছু পোকা থাকে, চিরুনি পোকার মতো ওই পাতার তলার দিকে থাকে, সে
চষে আস্তে আস্তে ওই পাতার রসটা খেয়ে নেয়, তার ফলে কুঁকড়ে যায়, পাতা হলুদ থেকে একদম সাদা হয়ে ঝরে পড়ে। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো যে ডাইমিথয়েড বা রোগর, এটা 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। এছাড়া কিছু কিছু ফোলিয়ার স্প্রে এখন বেরিয়েছে, এটা আপনারা 30-35 দিন পরে যে কোনো সবজির ক্ষেত্রে, সেটা ফুলকপি, বাঁধাকপি, আলু বা লঙ্কা হতে পারে, তাতে যদি একটা ফোলিয়ার স্প্রে হিসেবে আপনারা বিভিন্ন যে জলে দ্রবণীয় ওয়াটার সলুবল ফার্টিলাইজারগুলো আমাদের রয়েছে সেগুলো যদি আপনারা কিছুটা স্প্রে করেন, যেমন 20-20-20, সেক্ষেত্রেও দেখবেন যে পাতার মধ্যে দিয়ে কিন্তু সেই নিউট্রিয়েন্ট কন্টেন্ট অনেকখানি চলে যায় এবং পাতার গ্রোথ এবং পরবর্তীকালে যে রোগ পোকার আক্রমণ সেটা কমে, কারণ 20-20-20-তে 20% নাইট্রোজেন, 20% ফসফরাস এবং 20% পটাশ রয়েছে। এই পটাশটা আমাদের রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করে। কাজে মাটিতে যখন সার দিচ্ছেন, সে যে কোনো ফসলই হোক, পটাশটা দিতে কখনোই ভুলবেন না। মাটি পরীক্ষার ভিত্তিতে সুপারিশ মেনে দিতে পারলে ভালো, যদি না দিতে পারেন সেক্ষেত্রে আমরা বলবো যে অন্তত চেষ্টা করবেন যে সঠিক পরিমাণে সঠিক ডোজে সব সারগুলো দিতে, মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মানে ইউরিয়া, এসএসপি বা ডিএপি এবং এমওপি, 3টে সারই দেবেন। আপনার কখনোই একটা সার অফ করে দেবেন না, তাহলে কি ব্যালেন্স নিউট্রিশন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ বা গাছের ফলনও কিন্তু অনেকখানি কমে যায়। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমরা বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লকের গঙ্গারপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলছি। এখন যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুদের কাছে। আপনার নাম? আমার নাম নিতাই চাঁদ দাস। কি চাষ করেছেন? হাতে একটা কিসের এটা রয়েছে? এটা আপনার সিম গাছ। তো এই সিম গাছ হচ্ছে আপনার ওই গাছ হয়ে যাচ্ছে, ফুল ফল কিছুই আসছে না, ধরছে না। মানে কোনো সার প্রয়োগ করেছেন কি? না, সার পুরো করিনি, এমনি বসিয়েছি। আচ্ছা, কোন জৈব সার প্রয়োগ করেছেন? জৈব সার তো পুরো করি নাই কিছু, এমনি বাড়িতে টুকটাক মানে চাষ করে গোবর সার এইসব দিয়ে। আমরা এই শিম গাছের সমস্যা সম্বন্ধে জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধু শিম লাগিয়েছেন, কিন্তু উনি যত্ন সেভাবে নেননি এবং সেই জন্যই ওনার ফুল বা ফল কিছুই আসছে না। উনি নিজেই বললেন যে আমি জৈব সার বা রাসায়নিক সার কিছুই দিইনি। এটা করবেন না, কারণ গাছেরও একটা পুষ্টি দরকার, যেরকম আমাদেরও দরকার, মানুষের দরকার, উদ্ভিদেরও দরকার। কাজেই পুষ্টির জন্য সে আপনি রাসায়নিকভাবে দিতে পারেন বা জৈবিক পদ্ধতিতে, এনিহাও আপনাকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ বা তার অনুখাদ্য এইগুলো কিন্তু সাপ্লাই করতে হবে, নাহলে গাছের পুষ্টিটা সঠিক হয় না। কাজেই আপনাদের যেটা বলবো, হয় জৈব সার যদি থাকে বাড়িতে, গোবর সার থাকে বা পচা কম্পোস্ট সার, বা কেউ যদি কেঁচো সার তৈরি করে থাকেন বা পাশের যদি কেউ তৈরি করে থাকেন সেখান থেকে জৈব সার কিনে আপনি দিতে পারেন। বিঘে প্রতি আপনি 30 থেকে 40 কেজি জৈব সার দেন এবং তার সঙ্গে পারলে কিছুটা 10-26 সার বিঘে প্রতি 20 কেজি দেবেন এই সিম সবজির ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখবেন আপনার জমির উর্বরতা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার পুষ্টিটা ভালো হয়, গাছ যদি খাবার পায় অটোমেটিক ওর ফুল ফল আসবে। এবং ফুল আসার সময়ের ঠিক আগে আগে একটা আমি বলবো যে ফাইটোনল এবং সলুবর এই দুটো একটু স্প্রে করবেন। এই দুটো এই কারণেই যে ফাইটোনল দিলে আপনার ফুল আসার প্রবণতা কিছুটা বাড়াবে, 5 ml প্রতি লিটার ব্যারেলে গুলে স্প্রে করবেন। আর সলুবর যেটা বলবো সেটা 2 ml প্রতি লিটার জলে গুলে, এটা সলিউবল বোরন আপনারা জানেন যে অনুখাদ্য, এই অনুখাদ্যের ঘাটতি আপনারা বিভিন্ন সবজিতে দেখে থাকি, ফুলকপি, বাঁধাকপি, শিম। তো এক্ষেত্রে এই বোরনটা যদি সলিউবল স্প্রে করেন সেক্ষেত্রে আপনার যে ফুল যেটা ধরছে সেটা কিন্তু আর পড়বে না। কাজেই এই পুষ্টিগুলো যদি আপনি একটু মেনে চলেন তাহলে দেখবেন আগামী দিনে আপনার এই শিম গাছ থেকে ফুল এবং ফল দুই পাবেন। তো কখনোই কোনো ওষুধ বা সার প্রয়োগ করব না তাহলেই আমার ফলন ভালো হবে, সেটা কখনোই মাথায় রাখবেন না। আপনারা চেষ্টা করবেন জৈব সার বা রাসায়নিক সার যেটাই হোক ব্যালেন্স, মানে সুষম হারে সঠিক সময়ে দেবেন এবং আপনার আইপিএম বা সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে চলবেন। সেক্ষেত্রে আমাদের পরিবেশও যেরকম বেশি দূষণ হবে না, সেরকম আপনাদের ফলনও কিন্তু, যেহেতু সবজি সেটা মার্কেটে যেহেতু ডিরেক্ট চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের রোগ পোকার আক্রমণ যদি খুব বেশি থাকে বা বেশি মাত্রায় পেস্টিসাইড দেন সেক্ষেত্রে কিন্তু একটা পেস্টিসাইড রেসিডিউর একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাই।
সেটা থেকে বাঁচার জন্য আমরা বলবো কিছুটা সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করুন, বিশেষ করে সবজির ক্ষেত্রে। তাহলে কিন্তু আমরা দেখব আগামী দিনে আমাদের যে সবজিগুলো আমরা পাচ্ছি তার গুণগত মান অনেকখানি ভালো হবে। এখন পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাব। আপনার নাম কি? নারায়ণ দাস বৈরাগ্য। আপনি কি কি চাষ করেন? আলু, কুমড়ো, লাতে শাক, এই নানা রকম চাষ করি আমি। তো এখন কি ব্যাপারে জানতে চাইছেন? আলুর জন্য জানতে চাইছি, কারণ আলু বসিয়ে তো পাল্টা হলদে হয়ে যাচ্ছে, কুড়িয়ে যাচ্ছে। বীজ শোধন করেছেন? বীজটা শুধু আমরা প্রায়ই করি না, তাতেই আমাদের আলু গাছ ভালো হয়, কিন্তু বেশিরভাগ হয়ে যাচ্ছে এই পাতা হলদে হয়ে যাচ্ছে। যদিও এখন পাতা আলু গাছ ওঠে নাই, কিন্তু আগামী দিনের কথা বললাম আমি, যে হয়ে গেছে যেগুলো সেগুলো বললাম। আমরা আলু সমস্যার সম্বন্ধে জানবো, কিভাবে কি করতে হবে। কৃষক বন্ধু বীজ শোধনও করেননি, তার সমস্যা আরও ব্যাপক হবে। তো এ ব্যাপারে কী করা যেতে পারে আমরা জানবো কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আলু কৃষক বন্ধু চাষ করেন, আমরা জানি রবি ফসলের একটা খুব বেশি জায়গা জুড়ে আলু রয়েছে, এবং এই আলু যদি সঠিকভাবে আমি পরিচর্যা না করতে পারি সেক্ষেত্রে আমি ফলনও ঠিকমতো পাই না। তো কৃষক বন্ধু যেটা বললেন যে উনি বীজ শোধন করেননি, তো এটা কখনোই একটা আদর্শ চাষির লক্ষণ নয়। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার যৌথ উদ্যোগে বীজ শোধনের উপরে আমরা সরকারিভাবে ক্যাম্পেইন করে থাকি, যাতে 100% বীজ একজন কৃষক বন্ধু তিনি শোধন করে লাগান। কাজেই আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো বীজ যখন লাগাচ্ছেন সেটা অবশ্যই শোধন করবেন। আলুর ক্ষেত্রে তো করবেনই, কারণ আপনি যখন কম জায়গাতে বীজটা শোধন করতে পারছেন, পরবর্তীকালে ওটা যখন মাটিতে আপনি লাগাচ্ছেন সেখান থেকে গাছ বড় হচ্ছে, সেক্ষেত্রে এরিয়া অনেকখানি বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কন্ট্রোল করতে বেশি খরচ করতে হয়। তো এটা মাথায় রাখবেন, বীজ শোধন যদি প্রথমে করেন আপনার খরচ কম, উপরন্তু আপনার রোগ পোকার আক্রমণ হওয়ার প্রাদুর্ভাব অনেকখানি চান্স থাকে যে কমে যাওয়ার। যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা টিকাকরণ করে থাকি, যে কোনো বাচ্চার পোলিও ভ্যাকসিন বলুন বা বিভিন্ন টিকা আমরা সঠিক সময়ে করে থাকি। গাছের ক্ষেত্রে একই হচ্ছে, বীজ শোধনটাই সেই টিকাকরণ। কাজে এটা কখনোই ভুলবেন না। আলুর ক্ষেত্রে বীজ শোধন করবেন আপনারা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ম্যানকোজেবের একটা দ্রবণ, যেটা ডাইথেন M45, এটা বানিয়ে আলু বীজটা রেখে তার উপরে স্প্রে করে দেবেন। ভালো করে স্প্রে করবেন, করার পরে ওটাকে ভালো করে ছায়াতে শুকিয়ে নেবেন, তারপরে ওটাকে আপনি মাটিতে লাগাবেন। এবং আলুর ক্ষেত্রে আমরা বলবো যে সারের সুপারিশ অবশ্যই দরকার, কারণ আলু গাছ খুব হেভি ফিডার। মানে আলু চাষের জন্য যারা করেন জানেন যে আলুর গাছ কিন্তু খুব বেশি পরিমাণে নাইট্রোজেন, ফসফেট, পটাশ মাটি থেকে আপটেক করতে পারে। কাজেই এর খাদ্য উপাদান সঠিক হওয়া দরকার। সেটা মাটি পরীক্ষার সুপারিশ ভিত্তিতে হলে ভালো, যদি না হয় আপনাদের, যদি আমি ধরে নিই যে মাটির উর্বরতা মাঝারি, সেক্ষেত্রে আমরা বলবো যে একর প্রতি আপনারা প্রায় 90 কেজি ইউরিয়া দেবেন, এবং SSP দেবেন প্রায় 375 কেজি, এবং পটাশ দেবেন প্রায় 100 কেজি। এটা যদি আপনারা মেনে চলেন সেক্ষেত্রে দেখবেন আপনার জমির সঠিক পুষ্টিটা আপনি পেতে পারেন। এবং ঠিক 25 থেকে 30 দিনের মাথায় যখন আপনারা মাটি ধরান, সেই সময়ে আরেকটা ইউরিয়া সার আমরা দিতে বলি একর প্রতি প্রায় 90 কেজি। এটা যদি করেন দেখবেন আপনার গাছটার খুব গ্রোথ সুন্দর হবে এবং সেখান থেকে ভালো ফলন আপনি আশা করবেন। আরেকটা একটু বলে দিই, যেহেতু আপনারা আলু চাষ করেন যারা, তারা অবশ্যই এর সঙ্গে ভুক্তভোগী যে আলুর যে ধসা রোগের একটা প্রাদুর্ভাব দেখা যায়, যার জন্য আলুর চাষির কিন্তু অনেকখানি ক্ষতির সম্মুখীন হতে হয়। তার জন্য কিছু প্রিকশন হিসেবে আপনারা অবশ্যই বীজ শোধন করবেন। তারপরের স্টেপগুলো কয়েকটা ওষুধ আমি বলছি, সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। তবে প্রথম যে স্প্রেটা করবেন সেটা প্রায় 25 থেকে 30 দিনের মাথায়। ফার্স্ট স্প্রে আমরা বলি যে কপার অক্সিক্লোরাইড, বাজারে যেটা ব্লাইটক্স নামে পাবেন, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এর পরেরটা আমরা যেটা বলি ডাইথেন M45 বা ম্যানকোজেব, 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আবার 20 দিন পর, তার 20 দিন পরে আপনারা ডাইমিথোমর প্লাস ম্যানকোজেব বা সাইমোক্সানিল প্লাস ম্যানকোজেব, এটাও প্রায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। তার 20-25 দিন পরে অ্যাক্রোব্যাট একটা ওষুধ রয়েছে, এটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এভাবে 4-5টা টেকনিক্যাল যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে করেন, দেখবেন আলুর ধসার হাত থেকে কিন্তু আপনারা অনেকখানি রক্ষা পাবেন। আলু চাষের ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে ব্যবস্থা কিভাবে নিতে হবে সে সম্বন্ধে আমরা জানলাম, এবং এই ব্যবস্থায় যদি কৃষক বন্ধুরা ঠিকভাবে ঠিক সময় নিতে পারেন তাহলে নিশ্চয়ই তারা আলু চাষের ক্ষেত্রে ভালো ফলন পেতে পারবেন। যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম বসন্ত পাল। আপনি কি কি চাষ করেন? আমি ধান, আলু, কপি, শাকসবজি, বেগুন আর সব রকমই চাষ করি। আপনি তো অনেক দিন ধরেই চাষ করছেন। চাষের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে? চাষে এখন আগেকার থেকে এখন অনেক উন্নত।
কেন আগে যা ছিল ধান তো প্রোডাকশন হতো না, তারপরে আলু সেই রকমই অবস্থা। এখন সমস্ত নানা রকম জৈব সার এসেছে, তার ক্ষেত্রে আলুর ক্ষেত্রে এখন 10-26টা সব থেকে ভালো ব্যবহার হচ্ছে। অনেকে পটাশ, ডিএপি দিচ্ছে, ইউরিয়া তো অবশ্যই দিতে হয়। আর আমি কপি চাষটা এখন করেছি। কপি লাগানোর পর জমিতে কিছু মূল সার হিসেবে প্রয়োগ করা হয়, ওই কাটায় 1 কিলো হিসেবে। তারপরে দেখেছি কপি চারাটা লাগিয়ে দেওয়ার পরে সেচ দিলাম কিছুদিন পরে দেখছি 1-2 করে গাছ মরে আসছে। আবার সেটা কোনো রকম ওষুধ দিয়ে কোনো রকম প্রতিরোধ করালো। যখন কপিটা সাইজ হয়ে আসছে তখন এই নিচের থেকে পচা ধরা, মানে ধসা ধরা যেটা বলেন, ওই রকম হয়ে গাছটা একদরে হয়ে কপিটা পচে যাচ্ছে। কপি যখন আপনি লাগিয়েছিলেন চারা শোধন করেছিলেন কি? চারা এমনি বীজতলাতে ওই থাইমেট দিয়ে ওই এখন তো থাইমেট আছে, টক্স বীজতলা স্টক দিয়ে তারপরে 2 দিন পরে বীজটা ফেলি, আবার তারপরে জল দিয়ে চারাটা উপরে আর কোনো শোধন করি না। কৃষক বন্ধু, কপি চাষ নিয়ে একটু সমস্যা রয়েছে, আমরা জানলাম বিস্তারিতভাবে কিভাবে কি হয়েছে। এখন বিশেষজ্ঞর কাছ থেকে জানবো তার সমাধান কি হতে পারে। কৃষক বন্ধু এই গ্রামের একজন প্রগতিশীল কৃষক, উনি আলু এবং সবজি চাষ করে থাকেন। তো উনি বললেন যে ফুলকপি, বাঁধাকপির যে কথা উল্লেখ করলেন, উনি চারা শোধন হয়তো করতে পারেননি, কিন্তু উনি ফলন মোটামুটি পাচ্ছেন। তা সত্ত্বেও ওনাকে কয়েকটা তথ্য আমরা দেব, যাতে করে আগামী দিনে আরও ভালো সবজি চাষ উনি করতে পারেন। প্রথমত, সবজি যখন করছেন, সবজির যে মাটিটা আপনি তৈরি করছেন, সেই জমির মাটি অবশ্যই পরীক্ষা করে নেবেন। প্রতি 3 বছর অন্তর মাটি পরীক্ষা করলে আপনি সঠিক জানতে পারবেন যে আর কতটা আপনাকে সার দিতে হয়। কারণ সারেরও আপনি জানেন রাসায়নিক সারের দাম বাজারে অনেকখানি বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার পকেটের পয়সা যাতে অপচয় না হয়, সঠিক ডোজ মেনে সঠিক সময় যদি দিতে পারেন, তাহলেই আপনার যে পয়সাটা খরচ করছেন সারের জন্য সেটা সঠিকভাবে ব্যবহার হবে। কাজে 3 বছর অন্তর এটা করবেন। এছাড়া যখন চারা বা বীজ যেটাই লাগান সবজির ক্ষেত্রে, সেটা অবশ্যই শোধন করে লাগাবেন। 3 নম্বর যেটা আমরা বলে থাকি যে রোগ পোকার যে নিয়ন্ত্রণ, সেটা সুসংগত উপায়ে করার চেষ্টা করবেন। কারণ আগামী দিনে আমাদের কিছু ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সবজির বেল্টের ক্ষেত্রে বিশেষ করে বায়ো ভিলেজ বা জৈব গ্রাম বলে একটা কনসেপ্ট আসছে, যেখানে আমরা চেষ্টা করছি যে কিছু কৃষক সম্মিলিতভাবে যারা সবজি চাষ করছেন তাদের ওখানে যাতে বায়ো ইনপুটস ব্যবহার করা হয়। জৈব ইনপুটস মানে সেখানে সার হিসেবে আপনি কেঁচো সার, কম্পোস্ট সার বা যে কোনো গোবর সার ব্যবহার করুন। এবং পোকার জন্য আমরা বলি সেখানে নিম ফলের নির্যাস থেকে একটা জিনিস তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে নিমারিন 10,000 ppm। এটা প্রায় 4 থেকে 5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও কিন্তু আপনার পোকার কিন্তু উপদ্রব অনেকখানি কমে যায়। এছাড়া ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশকের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, বিশেষ করে কপির ক্ষেত্রে খুব ভালো কাজ হয়, যেটা ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স। এই দুটো একটু যারা ফুলকপি বা বাঁধাকপি চাষ করে থাকেন তারা মনে রাখবেন, ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরেসেন্স। যদি কোনো ছত্রাকজনিত রোগ দেখা যায় সেক্ষেত্রে এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন। 2 ml প্রতি লিটার জলে গুলে খুব ভালো কাজ দেয়। এবং যাদের অনেক সময় জলে দেখবেন গোড়া পচে যায়, ড্যাম্পিং অফ যেটাকে আমরা বলে থাকি সবজির ক্ষেত্রে, ট্রাইকোডার্মা ভিরিডি খুব ভালো কাজ দেয়। এবং আগামী দিনে চেষ্টা করবেন যে সবজিটাকে যাতে আমরা যতটা সম্ভব এই জৈব বা সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করে যদি আনতে পারি, সেক্ষেত্রে আমরা যেমন একদিকে আপনাদের যে পেস্টিসাইডের দাম যেভাবে বাড়ছে সেই খরচটাও যেরকম কমাতে পারেন, উপরন্তু আমরা যে বায়ো ফ্রেন্ডলি বা আপনার ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা, পরিবেশও যেরকম দূষণ হবে না, আপনার স্বাস্থ্য অনেকখানি ভালো থাকবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে। এই কথাগুলো একটু মনে রাখবেন। এবং সবজির ক্ষেত্রে যেটা উদ্যান পালন দপ্তর বা হর্টিকালচার দপ্তরের একটা সুযোগ সুবিধা কৃষক বন্ধু নিতে পারেন, সেটা হচ্ছে ইরিগেশন স্ট্রাকচার। সেক্ষেত্রে স্প্রিংলার বা ড্রিপ ইরিগেশন, যেটা বিন্দু বিন্দু সেচ বা ফোয়ারা সেচ যেটাকে বলে থাকেন, এটা করলে কিন্তু আপনার জলের সঠিক ব্যবহার যেরকম করতে পারবেন, জলের অপচয় হবে না, সে উপরন্তু আপনার একটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে যাবে। এবং এক্ষেত্রে উদ্যান পালন দপ্তরের প্রায় 50% সরকারি ভর্তুকি আপনারা পেতে পারেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। কাজেই যারা সবজি চাষ করেন তারা চেষ্টা করবেন যে এই দুটো পার্মানেন্ট স্ট্রাকচার যে কোনো একটা যদি আপনার ফসলের ক্ষেত্রে করতে পারেন, বিশেষ করে বিন্দু সেচ, এটা বিভিন্ন ফসলের ক্ষেত্রে, বিশেষ করে অর্চার্ড যেখানে আছে, গুয়াভা মানে পেয়ারার অর্চার্ড যদি কেউ লাগান,
বা যে কোনো কলা চারা যদি কেউ লাগান সেক্ষেত্রে আপনারা এই বিন্দু সেচের একটা সিস্টেম নিতে পারেন। আর ফোয়ারা সেচ আপনার ফুলকপি বাঁধাকপি যদি থাকে তার মিডলে 2-3টে বসিয়ে দিলেন, আপনার অনেকটা এরিয়া ওটা জাস্ট এরকম মুভ করবে এবং ওই জলটাকে আপনার ছড়িয়ে দেবে স্প্রের আকারে। তো এই দুটো পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনাদের আগামী দিনে সেচের অনেকখানি উন্নতি আপনারা করতে পারবেন। কৃষক বন্ধুর বাঁধাকপির সমস্যার সঙ্গে সঙ্গে আমরা সবজি চাষ সম্বন্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারে বিস্তারিত জানলাম। এখন পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাচ্ছি। আপনার নাম? শিশির মণ্ডল। আপনি কি চাষ করেন? আমি আলু, ধান, গম, পেঁয়াজ এসব সমস্ত জমি চাষ মানে ফসল চাষ করি। কি ব্যাপারে জানতে চাইছেন? আমি গম সম্বন্ধে জানতে চাইছি। গম আমরা বিশেষ করে জানতে চাইছি গম চারা আপনার যখন ওই 2 থেকে 3 ইঞ্চি হাইট হচ্ছে তখন গমের চারাটা হলুদ হয়ে যাচ্ছে, বা কী কারণে হলুদ হয়ে যাচ্ছে সেইটুকু জানা, এবং গম তাতে ওষুধ ব্যবহার করার পর হয়তো দাঁড়ানোর পর শীষটা আপনার সাদা হয়ে যাচ্ছে, কী কারণে সাদা হয়ে যাচ্ছে সেটুকু জানা। আমরা কৃষক বন্ধুর গম চাষের ক্ষেত্রে যে সমস্যা সে ব্যাপারে জানবো তার প্রতিকার কি হতে পারে। কৃষক বন্ধু গম চাষ করেন, এটা খুবই ভালো লক্ষণ। গম এবং পেঁয়াজের কথা উল্লেখ করলেন, তো ওনাকে বলবো গমের পাতা যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ক্লোরথ্যালোনিল এটা 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এবং আরেকটা যে সমস্যার কথা বললেন যে আপনার শীষ অনেকখানি শুকিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে সঠিক ডোজে যেন সারটা পড়ে, এবং এর জন্য আপনারা যে টেকনিক্যালটা ব্যবহার করতে পারেন যে এন্ডোসালফান, এটা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আরেকটা এর সঙ্গে আমি বলবো যে আগামী দিনে যারা গম চাষ করেন তারা চেষ্টা করবেন যে 0 টিলেজের মেশিনের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকখানি কমবে এবং ফলন অনেকখানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা বলছে বিনা কর্ষণে গম চাষ। আমরা বিভিন্ন জায়গায় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা এটা করছি এবং খুব সাফল্যের সঙ্গে আমরা এর এরিয়াও বাড়াচ্ছি। যদি কোনো কৃষক বন্ধু এখনও না জেনে থাকেন তিনি নিকটস্থ আমাদের সহকৃষি অধিকর্তার করণের সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে এর সুবিধা উনি নিতে পারেন। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ফার্ম মেকানাইজেশন স্কিম তার আওতাতেও এসছে। এখানে 15,000 টাকা সাবসিডি একজন কৃষক বন্ধু পেতে পারেন। মেশিনটার দাম প্রায় 60 থেকে 62,000 টাকা। এক্ষেত্রে আপনার বিঘেতে 15 কেজি বীজ লাগে এবং 10-26, 26-7, 30 কেজি দিয়ে একটা মেশিনের মাধ্যমেই আপনার বীজ এবং সার দুটো প্রকোষ্ঠ রয়েছে। আপনার একসঙ্গে কোনো চাষ দেওয়ার আগে থেকে দরকার নেই, বিনা চাষ এই কারণেই যে তাহলে আমরা রিসোর্স কনজারভেশন টেকনোলজি এখানে একদিকে আমাদের টিলেজের খরচ যেমন বাঁচাচ্ছি, উপরন্তু লেবারের যে সমস্যা এক্ষেত্রে কিন্তু আপনার মূল জমিতে একসঙ্গে আপনার বীজ এবং সার পড়ে যাচ্ছে। কাজে এই বিনা কর্ষণে গম চাষ যেটা বললাম যে 0 টিলেজ মেশিনের মাধ্যমে যদি কেউ করে থাকেন অবশ্যই কিন্তু সেখান থেকে লাভবান হতে পারেন। আরেকটা উনি যেহেতু একটু ছোট্ট করে বলবো যে পেঁয়াজের কথা উল্লেখ করলেন, এই প্রসঙ্গেও ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার একটা প্রয়াস নিয়েছে। আপনারা দেখেছেন যে পেঁয়াজের দাম বাজারে কিন্তু মাঝে মাঝেই অনেকখানি বেড়ে যাচ্ছে, যাতে করে খারিফ মরশুমে বর্ষার সময়ে কিছুটা পেঁয়াজ চাষ আমরা করতে পারি। কাজেই কৃষক বন্ধু যারা আগ্রহী তারা কিন্তু বর্ষার সময়ে যার যেটুকু জমি রয়েছে সেই অঞ্চলেও যদি পেঁয়াজ চাষ করতে পারেন, আগামী দিনে আমাদের পেঁয়াজের যে প্রোডাকশন আমাদের চাহিদা অনেক রয়েছে কিন্তু ফলন আমাদের কম, সেই ফলনটা আমরা বাড়াতে পারি। এক্ষেত্রেও কিন্তু উদ্যান পালন দপ্তরের সহযোগিতা আপনারা পাবেন, ভালো গুণগত মানের বীজ যেমন পাবেন সেরকম যে গ্রিন হাউস স্ট্রাকচার বা পলি হাউস স্ট্রাকচার করার জন্য ওনারা 50% ভর্তুকি দেন। যেহেতু বর্ষার সময় বৃষ্টির একটা কন্ট্রোল করার দরকার রয়েছে সবজির ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই গ্রিন হাউসের মধ্যেই একটা যদি স্ট্রাকচার আপনারা করে নেন পার্সোনালি বা দলবদ্ধভাবে হয়ে 50% অনুদান নিয়ে সরকারি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পেঁয়াজ চাষকে এগিয়ে নিয়ে যেতে পারেন। বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গঙ্গারামপুর গ্রামের কৃষক বন্ধুদের নানা সমস্যার কথা শুনছিলাম এবং এই সমস্যার সমাধান জানালেন আমাদের সঙ্গে থাকা কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবতনু মাইতি। এই সমস্ত সমস্যা আপনারা যারা কৃষি দর্শন অনুষ্ঠান দেখছেন তাদের ক্ষেত্রেও হয়ে থাকে। আশা করছি এই সমস্ত সমস্যার সমাধান আপনারা যা শুনলেন তা আপনাদের নিজস্ব ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন এবং দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে যাবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।